অনেকেই তাকে নানা নামে ডেকে থাকেন, সেগুলো আজকের আলোচনার বিষয় নয়, বিবেচ্য বিষয় নয়। কিন্তু তিনি যে বাংলাদেশের তরুণ মস্তিষ্ক বিকৃতি ঘটানোর জন্যই রাজনীতি করে থাকেন, এটা তার ঘনিষ্ঠ মহল থেকে উচ্চারিত হয়। 2024-এর কথিত বিপ্লব তার ব্রেন চাইল্ড জঙ্গিরাই ঘটিয়েছে এবং তিনি নিজে তার পেছনের মানুষ, সে দাবিও তার নিজেরই। তার স্ত্রীকে তিনি বসিয়েছিলেন ইউনূসের দরবারেও, কিন্তু তারপর তিনি আবার এই কথিত জুলাই বিপ্লবের কপালে একের পর এক পেরেক ঠুকে দিচ্ছেন। কার কথা বলছি এতক্ষণে বুঝতে পেরেছেন নিশ্চয়ই। না, নামটি বলেই ফেলা যাক, ফরহাদ মাজহার। জানেন তো তাকে মানুষ কি নামে ডাকে, তাই এখানে আর তা বলছি না। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন ফরহাদ মাজহার এভাবে এই কথিত জুলাই বিপ্লবকে একদম অ্যাসি ট্যাসি করে দিচ্ছেন বলুন তো? আমি তো তার নিরাপত্তা নিয়েই এখন শঙ্কিত। কারণ জুলাইয়ের পর বাংলাদেশে কথার জবাব যুক্তি দিয়ে নয়, মব দিয়ে দেওয়ার বহু নজির তৈরি হয়েছে। কাজেই ফরহাদ মাজহারকে যদি কোনোদিন তার এই কথাগুলোর জন্যই আক্রমণের মুখে পড়তে হয়, আমি অন্তত বিস্মিত হব না। চলুন জানা যাক ফরহাদ মাজহার কি বলছেন, কেন বলছেন। প্রথমে ফরহাদ মাজহারের বিগত কয়েক মাসে দেওয়া 3টি বক্তব্যকে আমরা পাশাপাশি রেখে আলোচনা করি চলুন। গত মার্চ মাসে নির্বাচনের পরপরই ফরহাদ মাজহার বললেন যে 5ই আগস্টের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে বাংলাদেশে রেজিম চেঞ্জ হয়েছে এবং তরুণেরাও দুর্ভাগ্যক্রমে সেই প্রক্রিয়ার অংশ হয়েছে। তিনি ইউনূসের সরকারকে অবৈধ বলেছেন, পরবর্তী নির্বাচনকেও অসাংবিধানিক বলছেন। অর্থাৎ তারেক রহমানের সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসেছে তাকে তিনি অবৈধ সরকারের অধীনে অনুষ্ঠিত অসাংবিধানিক নির্বাচন বলছেন। তারপর বিগত মে মাসে আরো এক ধাপ এগিয়ে ফরহাদ মাজহার বললেন, রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র, দেশ আমাদের হাতে নেই। অর্থাৎ তিনি আর ইঙ্গিত করছেন না, সরাসরি একটি বিদেশি রাষ্ট্রকে বা যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের নেপথ্যে শক্তি হিসেবে চিহ্নিত করলেন। এবং এখন গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, প্রত্যেকটি পত্রপত্রিকা রিপোর্ট করছে যে তিনি বলছেন আন্দোলনের সমন্বয়করা বিদেশের তৈরি সেফ হাউসে ছিলেন, যেখানে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল শেখ হাসিনার পদত্যাগের এক দফা তুলতে। এই সেফ হাউসের বিষয়টি আমি আরো আগে অনেক ভিডিওতে বলেছি। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের একজন কর্মকর্তা, ভারতীয় বংশোদ্ভূত হুমা খান নামে একজন কর্মকর্তা এই সেফ হাউসের বিষয়টি তদারকি করেছেন। তার বাড়িতে লোকজন গিয়ে থেকেছে এবং আরো কয়েকটি সেফ হাউস পাকিস্তান দূতাবাস তাতে যুক্ত ছিল এবং আরো কয়েকজন দূতাবাসের কর্মকর্তা এই জুলাই সমন্বয়কদের সেখানে আশ্রয় দিয়েছিল এবং সেখানে রেখেছিল। এখন বলুন তো, জুলাইয়ের কপালে, বিশেষ করে জুলাই বিপ্লব যারা দাবি করেন, সেই বিপ্লবের কপালে ফরহাদ মাজহারের চেয়ে বড় পেরেক আর কে ঠুকতে পারতেন? শেখ হাসিনা বললে আপনারা জুলাইপন্থীরা বলতেন যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার অভিযোগ এটা, তিনি তো বলবেনই। আওয়ামী লীগ বললে বলবেন নিজেদের পরাজয় ঢাকার ষড়যন্ত্র তত্ত্ব এটা। আমার মতো কেউ বললে বলবে আওয়ামী লীগের বয়ান। কিন্তু ফরহাদ মাজহার যখন বলেন বিপ্লবের কপালে এরকম বড় বড় পেরেক ঠুকে দেন, তখন আপনারা কি বলবেন বলেন? কারণ ফরহাদ মাজহার জুলাইয়ের বাইরের মানুষ তো নন, তিনি জুলাইয়ের রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলের ভেতরের মানুষ। আন্দোলনের তরুণ নেতৃত্বের সঙ্গে নিজের যোগাযোগের কথাও তিনিই বলেছেন। আমরা জানি যে মাহফুজ আলম থেকে শুরু করে অনেকেই তার ভাবশিষ্য। ফরহাদ মাজহারের স্ত্রী ফরিদা আক্তার ইউনূস সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি নিজে জুলাইয়ের পর রাষ্ট্র পুনর্গঠন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং পুরনো রাষ্ট্র কাঠামো ভাঙার সবচেয়ে উচ্চ কণ্ঠ প্রবক্তাদের একজন। সুতরাং এই মানুষটি যখন বলেন এটা বিপ্লব নয়, মার্কিন প্রভাবে রেজিম চেঞ্জ, তখন জুলাইয়ের বিরুদ্ধে অভিযোগটি তো আর বাইরের দেয়াল থেকে আসে না, ঘরের ভেতর, একদম জুলাই সন্ত্রাসীদের ঘরের ভেতর থেকে আসছে কথাটা। এবং এখানেই জুলাইপন্থীদের জন্য ফরহাদ মাজহার আসলে ভয়ঙ্কর হয়ে উঠছেন ক্রমশ। কারণ একটি রাজনৈতিক বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ তো বন্দুক নয়, সরকার নয়, এমনকি ক্ষমতাও নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তার নৈতিক গল্প। আর জুলাইয়ের গল্পটি কি বলেন তো? জুলাইয়ের গল্পটা তো খুব ছোট, খুব ছোট গল্প।
ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে মাঠে নেমেছিল, সরকার তাদের দমন করেছে, মানুষ ক্ষুব্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে, আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে, জনগণ শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। এই তো গল্প, এই তো তারা ছড়ায়। আর এখন ফরহাদ মাজার সেই ছোট গল্পের মাঝখানে ঢুকিয়ে দিয়েছে বড় বড় 4টি শব্দ। 1, মার্কিন যুক্তরাষ্ট্র, 2, সেফ হাউস, 3, বিদেশি চাপ, 4, রেজিম চেঞ্জ। তার বক্তব্য সত্য হলে প্রশ্ন উঠবে, আন্দোলনের কোন সিদ্ধান্তটি ছাত্রদের নিজস্ব ছিল? তাহলে এক দফা কার সিদ্ধান্ত ছিল? বিদেশি দূতাবাস কেন সমন্বয়কদের নিরাপত্তা দেবে? সেখানে কি আলোচনা হয়েছিল? শেখ হাসিনাকে সরিয়ে ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার পরিকল্পনা কার ছিল? এসব প্রশ্ন যদি তুলি তাহলে তো জুলাই সন্ত্রাসী হয়ে যায়। জুলাই তো আর জুলাই বিপ্লব থাকে না, অভ্যুত্থানও থাকে না। আর এসব প্রশ্নের আরো ভয়াবহতা কি জানেন? আরো ভয়াবহতা হলো একবার প্রশ্ন উঠলে উত্তর তো আপনাকে চাইতেই হবে। আমি বলছি না ফরহাদ মাজারের প্রতিটি অভিযোগ প্রমাণিত সত্য, বরং এত বড় অভিযোগের স্বাধীন তদন্ত হওয়া দরকার। যারা তার বক্তব্য অস্বীকার করছেন তাদের বক্তব্য শোনা দরকার। কিন্তু জুলাইপন্থীদের সমস্যা তো অন্য জায়গায়। তারা ফরহাদ মাজারের দাবি তদন্ত করতে চাইবে নাকি ফরহাদ মাজারকেই চুপ করাতে চাইবে? আপনাদের কমন সেন্স কি বলে? কারণ আমরা গত 2 বছরে এমন বাংলাদেশও দেখেছি যেখানে সংবাদপত্রের অফিসে হামলা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, 32 নম্বর ভেঙে দেওয়া হয়েছে, সাংবাদিকদের মত প্রকাশের জন্য হুমকির মুখে পড়তে হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই মব সহিংসতা এবং মত প্রকাশের উপর আক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে। সুতরাং আমি যখন ফরহাদ মাজারের নিরাপত্তা নিয়ে কথা বলছি, কাউকে আগাম হত্যাকারী বানাচ্ছি না। আমি বাংলাদেশের তৈরি হওয়া রাজনৈতিক সংস্কৃতির কথা বলছি। গত 2 বছরে এই সংস্কৃতি কতজন মানুষকে তছনছ করে দিয়েছে। এই শফিকুল আলমরা কতজন মানুষকে মব সৃষ্টি করে হত্যাযোগ্য করে তুলেছে। আপনার কি মনে হয় না এই মুহূর্তে শফিকুল আলম ফরহাদ মাজারকে পেলে গলা টিপে মেরে ফেলবে? মনে হয় কিনা? যে সংস্কৃতিতে প্রথমে ফ্যাসিস্টের দোসর বলা যায়, তারপর সামাজিকভাবে টার্গেট করা যায় এবং তারপর তার বিরুদ্ধে মব তৈরি হলে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিংবা বলে প্রেসার গ্রুপ। সুতরাং এই শফিকুল আলম কালকে যদি জুলাই সন্ত্রাসীদের কেউ ফরহাদ মাজারকে মেরে ফেলে বা ফরহাদ মাজারকে আক্রমণ করে, তাহলে বলবে প্রেসার গ্রুপ। ফরহাদ মাজার মিথ্যা কথা বলছিলেন, বিপ্লবকে তছনছ করে দিচ্ছিলেন, অ্যাসি তাইসি করে দিচ্ছিলেন। সোজা হিসাব। কি নির্মম পরিহাসটা দেখুন। যে মব রাজনীতির রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক ক্ষেত্র তৈরিতে ফরহাদ মাজারের নিজের ভূমিকা নিয়ে এত আলোচনা, শেষ পর্যন্ত সেই মবই যদি তার দরজায় গিয়ে ঠক 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 একটু বেরিয়ে আসেন, আপনার সঙ্গে কথা আছে, সেই কাজটি করে। 1971 সালে তা করেছিল তারা। সুতরাং এখন ফরহাদ মাজারকে সেটা করবে না, আপনি নিশ্চিতভাবে সেটা বলতে পারেন না। তখন জুলাইপন্থীরা কি করবে? তখন মত প্রকাশের স্বাধীনতা আসলে কোথায় থাকবে? নাকি বলবে লোকটি জুলাইয়ের বিরুদ্ধে কথা বলেছিল, সুতরাং তার ক্ষমা নেই। যাই হোক, আমি জানি না, আমি একটি সিনারিওর কথা বলছি। কিন্তু একটি কথা আমি নিশ্চিত জানি, ফরহাদ মাজারকে যদি তার বক্তব্যের জন্য আক্রমণ করা হয় তাহলে সেটি হবে জুলাইয়ের বিরুদ্ধে ফরহাদ মাজারের অভিযোগের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক বিজ্ঞাপন। কারণ তখন মানুষ বলবে লোকটির কথা এত ভয়ঙ্কর ছিল যে কথার জবাব দেওয়া গেল না। এ কারণেই যারা জুলাইকে সত্যি গণ অভ্যুত্থান মনে করেন তাদেরই ফরহাদ মাজারের নিরাপত্তা সবচেয়ে বেশি নিশ্চিত করার দাবি তোলা উচিত বলে আমি মনে করি। তিনি বলুন, আরো বলুন, তিনি যা জানেন সব বলুন। সেফ হাউস কোথায় ছিল বলুন, কারা সেখানে ছিল বলুন, কোন দূতাবাস কি কি করেছে সেটা বলুন, কারা এক দফা চাপিয়ে দিয়েছিল সেটা বলুন, কারা কোন সে সমন্বয়করা শেখ হাসিনার সঙ্গে নেগোসিয়েশনের জন্য 20 কোটি টাকা করে দাবি করেছিল সেটাও ফরহাদ মাজার জানেন, সেটাও বলুন। প্রধানমন্ত্রী কার্যালয়ের কোন মানুষের সঙ্গে একজন 20 কোটি টাকা করে পাবে তার নেগোসিয়েশন চলছিল সেটা বলা হোক। কেন সেই নেগোসিয়েশন শেখ হাসিনা পর্যন্ত পৌঁছায়নি সেটাও বলুক ফরহাদ মাজার। 2রা আগস্ট রাতে নাহিদের সঙ্গে কি কথা হয়েছিল ফরহাদ মাজার সেটা বলে দিক। কারণ ফরহাদ মাজার মিথ্যা বললে তথ্য দিয়ে তাকে মিথ্যাবাদী প্রমাণ করা যাবে, কিন্তু তিনি সত্য বললে কি হবে? তখন 2024 সালের ইতিহাসটাই নতুন করে খুলতে হবে, এখনই খোলা দরকার। কারণ ফরহাদ মাজার যতটা সত্যি বলেছেন তা থেকে অনেক কিছু স্পষ্ট হয়েছে। সুতরাং ফরহাদ মাজারের সাম্প্রতিক বক্তব্যগুলো রাজনৈতিক তাৎপর্যটা এটাই। ফরহাদ মাজার জুলাইকে অস্বীকার করছেন না বলে কেউ কেউ তাকে বাঁচানোর চেষ্টা করছেন, বলছেন তিনি নাকি প্রকৃত বিপ্লব আর হাইজ্যাক হওয়া বিপ্লবের পার্থক্য করছেন। আমি বলবো
এই ব্যাখ্যা দিয়ে আর বিষয়টি ঢাকা যাচ্ছে না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। কারণ আপনি যখন বলেন একটি বিদেশি রাষ্ট্র রেজিম চেঞ্জ করেছে, আপনি যখন বলেন দেশ আমাদের হাতে নেই, আপনি যখন বলেন বিদেশিদের সেফ হাউসে আন্দোলনের নেতাদের উপর রাজনৈতিক দাবি তোলার চাপ দেওয়া হয়েছে, তখন আপনি আর কেবল বিপ্লবের ব্যর্থতার ব্যাখ্যা করছেন না, আপনি বিপ্লবের যে স্বাধীন চরিত্র তা নিয়ে প্রশ্ন তুলছেন এবং এটা যে বিপ্লব ছিল না আপনি সেটা প্রমাণ করে দিচ্ছেন। অবশ্যই জুলাই সন্ত্রাসীদের কাছে, কথিত জুলাই বিপ্লবীদের কাছে এত মারাত্মক, তাই না? ফরাদ মাজার হয়তো এখনো তার কল্পিত বিপ্লব চান। তিনি হয়তো মনে করেন 2024 সালে সুযোগ এসেছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেটিকে কেবল শেখ হাসিনার পতনে সীমাবদ্ধ রেখে দিয়েছে। কিন্তু সাধারণ মানুষের কাছে এত তাত্ত্বিক পার্থক্য তো বোঝার কথা নয়। মানুষ সোজা প্রশ্ন করবে, আমাদের সন্তানরা কার আন্দোলনে রাস্তায় নেমেছিল, কার ডাকে, কেন তারা নামিয়েছিল, তাদেরকে প্রতারণা করা হলো কেন? বাংলাদেশের মানুষ তো শেখ হাসিনার পতন চায়নি, তাহলে শেখ হাসিনার পতন ঘটালেন কেন? এই রেজিম চেঞ্জ করে আমার কি লাভ হয়েছে? বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় প্রশ্ন তো এটাই হবে, তাই না? সুতরাং এই সব প্রশ্নই আসলে জুলাইয়ের কপালে ফরাদ মাজাহারের সবচেয়ে বড় পেরেক ঠুকে দিচ্ছে। এবং মজার ব্যাপার হলো এই পেরেক আওয়ামী লীগ ঠুকছে না, শেখ হাসিনা ঠুকছেন না, ভারতও ঠুকছে না, ফরহাদ মাজার, যিনি বিপ্লবের বাপ, বিপ্লবের মা, বিপ্লবের দাদা ঠাকুর, তিনি নিজেই ঠুকছেন। এখন দেখার বিষয় জুলাই সন্ত্রাসীরা বা জুলাইপন্থীরা সেই পেরেকের জবাব তথ্য দিয়ে দেয়, নাকি হাতুড়ি কেড়ে নিতে ফরহাদ মাজারের দিকে তেড়ে যায়। যদি দ্বিতীয়টি ঘটে তাহলে জুলাইয়ের কফিনে শেষ পেরেকটি আর ফরহাদ মাজারেরও ঠুকতে হবে না, জুলাইপন্থীরা সেটা নিজের হাতে নিজেই ঠুকে দেবে। কফিনে পেরেক ঠোকা বলতে বুঝতে পারছেন তো? বাংলাদেশে ভয়ঙ্কর জুলাই বিদ্বেষ তৈরি শুরু হবে এবং সেই জুলাই বিদ্বেষে একজন জুলাই সন্ত্রাসীও টিকে থাকতে পারবে না। পরিস্থিতি ভয়ঙ্কর দিকেই যাচ্ছে বা নিয়ে যাওয়া হচ্ছে। ফরহাদ মাজারকে অবিলম্বে সরকারের নিরাপত্তা দেওয়া উচিত, অন্ততপক্ষে আমি তাই মনে করছি। ভালো থাকবেন সবাই।